স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যার সঠিক উত্তর দাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তর দাতাদের নামও আমরা এই গল্পের শেষে ঘোষণা করব। আজ আপনাদের জন্য রয়েছে সুকান্ত দাসের কলমে গ্রাম বাংলার একটি হাড় হিম করা ভয়ের গল্প, নবারুণের বিপদ। শুরু হচ্ছে আজকের গল্প। ব্যাগের মধ্যে ফুলগুলোকে ভরতে ভরতে বারবার সামনের দিকে তাকিয়ে দেখছিল নবারুণ। চারদিকে যেন ঘুটঘুট করছে অন্ধকার, তারই মাঝে সামান্য একটা ফ্যাকাশে আলো। নবারুণের কাছে সবসময় একটা হ্যারিকেন থাকে, তাছাড়া রাতের বেলা দেখতে অসুবিধা হতে পারে ভেবে সঙ্গে সে একটা টর্চও নিয়ে আসে সবসময়। এই সময়টায় এদিকটায় কেউ আসে না, নবারুণ একাই আসে। তাছাড়া এই কাজে তার সঙ্গে এত সকালে আসার জন্য তার ছোট মেয়েটা মাঝে মাঝে জেদ করে বটে, তবে নবারুণ তাকে বুঝিয়ে বলে, আরে রাতের বেলা এমনভাবে বের হতে নেই, বিশেষ করে শেষ রাতে। সে সময় কত কিছু থাকে। নবারুণের মেয়ে মালতীর বয়স 12 বছর, সে নেহাত ছোট নয়। এই কথা শুনে সে বলে, তুমি সব সময় আমাকে অমন কথাই বলো, রাতের বেলা শেষ রাতের দিকে কোথাও যেতে নেই কেন বলো তো বাবা? আর যদি তাই হয় তাহলে তুমি কেন যাও? শেষ রাতের দিকে না গেলে ফুল আনবো কি করে? তাছাড়া গ্রামের শেষে ওই জঙ্গলে হয়ে যাওয়া বাগান থেকে আমি ফুল তুলে আনি। আমি না গেলে সেই ফুল অন্য কেউ তুলে ফেলবে। তবে শেষ রাতের দিকে খারাপ হাওয়া বাতাস থাকে, মেয়েরা গেলে তাদের অনেক সময় ধরে। নবারুণের কথা শুনে রান্নাঘর থেকে তার স্ত্রী চম্পা খুন্তি নাড়তে নাড়তেই বলে ওঠে, শুধু মেয়েদের নয়, অমন খারাপ হাওয়া বাতাস সুযোগ পেলে কিন্তু পুরুষ মানুষদেরও ধরে। ওদের কাছে সবাই সমান। নবারুণ কথাটা অনেকবার ভেবে দেখেছে, কিন্তু এই শেষ রাতে অন্ধকার থাকতে থাকতে উঠে ফুল তোলা এবং তারপরে সমস্ত ফুল বাড়িতে নিয়ে গিয়ে মালতীর সঙ্গে বসে মালা গাঁথা এবং ভোর হবার একটু আগেই ছপ সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। তারপরে প্রথমে হাটের কাছে এবং তারপর গ্রামের এদিক ওদিক ঘুরে ঘুরে মালা ফুল এইসব বিক্রি বাটা করে ফিরে আসতে কোনোদিন 9টা বা কোনোদিন 10টাও হয়ে যায়। তবে কখনো কখনো যে বেলা 12টা বাজে না তা নয়। পায়ের তলায় কি যেন একটা সরসর করে পড়তেই চমকে উঠে ঘাসের দিকে তাকালো নবারুণ। আর ঠিক তখনই ব্যাপারটা সে লক্ষ্য করল। আরে ঘাসটা এমন ভেজা ভেজা লাগছে কেন? মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, অথচ আজ রাতে তো বৃষ্টি হয়নি। বাগানটা অনেক পুরনো, তাছাড়া এপাশে জঙ্গল রয়েছে। জঙ্গলে জবা, নীলকণ্ঠ, টগর, শিউলি, নানান রকমের ফুল গাছও আছে বটে। আর এই বাগানের ভিতরে কোনো এক কালে গাঁদা ফুল গাছ লাগানো হয়েছিল। এই বাগান এবং পাশে যে ভাঙা বাড়িটা আছে, বাড়িতে এখন লোকজন কেউ নেই, তবে সেখানে গাঁদা ফুল এখনো ফোটে। আর সেই কারণেই এখান থেকে অনেক রাত্রের দিকে প্রতিদিন গাঁদা ফুল নিয়ে গিয়ে গোটা 10 মালা তৈরি করা যায়। ভাগ্যিস সেটা হয়, না হলে প্রতিদিন অন্য মালার সঙ্গে গাঁদা ফুলের মালা খুব বেশি রাখা যায় না। সেই হাট থেকে গিয়ে গাঁদা ফুল কিনে নিয়ে এসে পরদিন তা দিয়ে মালা তৈরি করতে হয়। ব্যবসাটা নবারুণ ভালোই করতে পারে। এই গাঁদা ফুলগুলো পাওয়া যায় বলেই তার অনেকটা বেশি লাভ হয়। ভেজা ঘাসের উপর পা ফেলে বাগানের দিকে আরেকটু এগোবার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল নবারুণ। বাগানের ওপাশে ভাঙা বাড়িটার একটা দেওয়াল যেখানে লম্বা হয়ে পাঁচিলের মতন দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেইখানে পাঁচিলের উপরে যেন কালো একটা ছায়ার মতো কি বসে রয়েছে। দৃশ্যটা অদ্ভুত। চারপাশে অন্ধকার ভরে রয়েছে। বাগানের একটা গাছের ওপরে
ঠিক সেই আবছা আলোতেই হোক বা শেষ রাতের দিকে অন্ধকারে চোখ সয়ে আসার জন্যই হোক, নবারুণের মনে হলো পাঁচিলের লম্বা ভাঙা 5 ইঞ্চি দেওয়ালের ওপরে কে যেন পা মুড়ে চুপ করে বসে আছে। তার দিকে তাকিয়ে দেখছে। নবারুণ ভয়ে একটা ঠোঁক গিলল। অন্য কিছু হলে না হয় বুঝতে পারতো যে কেউ ফুল চুরি করতে এসেছে, কিন্তু পাঁচিলের উপরে কেউ উঠতে যাবে কেন? আর তাছাড়া অতটা উপরে তো কারোর ওঠার কথা নয়। টর্চটা একবার ফেলে দেখব, মনে তো হচ্ছে সত্যি সত্যি কেউ বসে আছে। যদি খারাপ কিছু হয়, হাওয়া বাতাস। নবারুণের মনে হলো কথাগুলো মাথার মধ্যে ঘুরতে ঘুরতে তার শরীরটা যেন একবার থরথর করে কেঁপে উঠল। সামনে থেকে দিনের বেলাতেও সে দেখেছে সেই জায়গাটা, তাহলে এমন একটা জায়গায় অমনভাবে কে বসে আছে? ওর মাথার মধ্যে ভাবনাটুকু শেষ হলো না, তার আগেই হঠাৎ করে সে টর্চটাকে তুলে জ্বালিয়ে ফেলল সেই ভাঙা পাঁচিল বরাবর। না, কেউ কোথাও নেই। একটু আগে যেখানে কাউকে বসে আছে বলে মনে হয়েছিল তার, সেখানেই। নবারুণ দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দিল। এইসবে অনেকটা সময় কেটে গেছে। তাড়াতাড়ি করে গাঁদা ফুল তুলতে তুলতে সে নিজের ফুলের ব্যাগের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কাপড়ের ব্যাগ, তার মধ্যিখানে কিছু ফুল মিলিয়ে মিশিয়ে তুলে নিয়ে বাড়ি গিয়ে ছড়িয়ে ছিটিয়ে মালা তৈরি করা হয়। কিন্তু আজ যেন অনেকটা ভরে গেছে ব্যাগটা। আশ্চর্য, আজ এত ফুল তুলে ফেললাম, এখনো যেন মনে হচ্ছে গাছে ফুল রয়েছে। ওই তো গাঁদা ফুল গাছগুলোতে যেন ভরে ভরে ফুল ফুটে রয়েছে। কালকে তো এতগুলো গাছে ফুল দেখিনি। অর্থ চিন্তার চেয়ে বড় আর কিছু হতে পারে না। তাই অন্য সব কিছু ভুলে গিয়ে নবারুণ পটাপট করে ফুল তুলতে লাগলো। খেয়াল করলো না কখন যেন ঠিক সেই 5 ইঞ্চি দেওয়ালটার উপরে কেউ একজন উবু হয়ে বসে একভাবে তার দিকে দেখে চলেছে। নবারুণ যখন তার কাপড়ের ব্যাগে ফুল ভর্তি করে নিয়ে বাড়ি ফিরল, তখন অন্ধকার যেন চারপাশ থেকে ঘিরে ধরেছে সেই গাঁদা ফুলের বাগানটাকে। এত ফুল কোথা থেকে পেলে? এত ফুল তো কোনোদিন পাও না। আরে এত ফুল যখন রয়েছে তখন এত ফুল দিয়ে অনেক মালাও হবে। আর তা যদি একেবারে বিক্রি করতে পারি, আর প্রতিদিন যদি এমন ফুল পাই। নবারুণ বাড়িতে ঢোকার পর থেকেই কেমন যেন অদ্ভুতভাবে চম্পা তার দিকে তাকিয়েছিল। এখন তারা ঘরে এসে বসেছে। বাইরে অন্ধকার, একটু পরে আলো ফুটে যাবে। তার আগে যতটা সম্ভব মালা গেঁথে নেওয়া দরকার। আলো ফুটতে শুরু করলেই সাইকেল নিয়ে ফুলের মালা আর ফুল নিয়ে নবারুণ বেরিয়ে পড়বে। আলো মানে পূবাকাশটা লালচে হয়ে যাওয়া আর কি। সেই সুতো নিয়ে মালা গাঁথা শুরু করে দিয়েছে মালতী এবং নবারুণ। কিন্তু চম্পা একটা গাঁদা ফুল হাতে নিয়ে যেন চুপ করে বসে আছে তার দিকে তাকিয়ে। নবারুণ বলল, তোমার আবার কি হলো? তাড়াতাড়ি করো, আজ এত গাঁদা ফুল পেয়েছি, তারপর অন্য ফুল দিয়ে আজ মালা করব না, খালি গাঁদা ফুলের মালা করব আজকে। বাকিগুলো কুচো ফুলে দিয়ে দেব। ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা এইসবের সঙ্গে, বুঝেছ? তোমার কি কিছু হয়েছে? কেন বলো তো? না, ফুল তুলে আসার পর থেকে কেমন যেন মনে হচ্ছে তোমার তোমার গলার কাছে। না না, একটু আগেই যেন মনে হলো তোমার তোমার গলার কাছে যেন যেন আঙুলের দাগের মতন কিছু একটা রয়েছে। চম্পার কথায় মালতী খিলখিল করে হেসে উঠে বলল, আর বলো না মা, বাবা যখন বাড়িতে ঢুকছিল আমার যেন মনে হলো বাবার কাঁধের উপর কেউ একটা বসে আছে, ওই বাচ্চা কেউ একটা। আমি তো ভাবলাম এত সকালে আবার বাবার কাঁধের উপর কাকে নিয়ে এলো। তারপর দেখি না, আমি ভুল দেখেছি। কই, কোথায়? গলায় তো দাগ নেই। কথাটা বলতে বলতেই নবারুণ আয়নার কাছে গিয়ে দাঁড়ালো।
আর ঠিক তখনই নবারুণের মুখ থেকে যেন একটা আর্ত চিৎকার জোর করে বেরিয়ে এলো বাইরে। নবারুণ ছিটকে গিয়ে পড়ল ফুলগুলোর পিছন দিকে। আর এমন চিৎকার শুনে মালতী আর চম্পা দুজনেই হতভম্ব হয়ে গেল। তাড়াহুড়োর মাথায় মালতীর হাতের ভিতরে সূচের খোঁচা লেগে গেল, আর সেও চিৎকার করে উঠল। চম্পা তখনই সুই সুতো ফেলে দিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল নবারুণের দিকে। নবারুণের হাত থেকে সূচ আর সুই যেন কোথায় পড়ে গিয়েছে। সে তাড়াতাড়ি উঠে বসে নিজের দুহাত যেন ঝট করে গলার পিছনে কাঁধের উপরে ফেলে কি যেন একটা বাতাসে ধরার চেষ্টা করতে লাগলো। আর মুখটা কেমন যেন হয়ে গেছে তার। এই এক মুহূর্তের মধ্যেই যেন কপালটা ঘামে ভিজে গিয়েছে। সে কাঁপছে, তার ঘাম গড়িয়ে টপ টপ করে নামতে শুরু করেছে। আরে আরে তোমার কি হলোটা কি? অমন করলে কেন তুমি? নবারুণ ফ্যাকাশে চোখে তাকালো চম্পার দিকে। পিছিয়ে গেলেও আয়নার সোজাসুজি সে রয়েছে। ঘরের মধ্যে টিম টিম করে হ্যারিকেন জ্বলছে, আর সেই আলোতেই মালা গাঁথা হচ্ছে। কিন্তু সেই হ্যারিকেনের আলোতেই একটু আগে নবারুণের যেন মনে হলো তার পিঠের উপরে কি যেন বসে রয়েছে। আয়নার সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই যেন অস্পষ্টভাবে তার মুখটাও সে দেখতে পেয়েছে। পিছনের দিকে ঘোরানো, অর্থাৎ তার পিঠের উপরে কেউ বসে থাকলেও তার মাথাটা পিছনের দিকে ঘোরানো রয়েছে। নবারুণ কথাটা বলতে পারল না, তার ঠোঁটটা কাঁপছিল তীর তীর করে। চম্পা তাড়াতাড়ি করে তার জন্য জল নিয়ে এলো। সবটুকু জল খেয়ে নবারুণ শুধু একটাই কথা বলল, কিছু হয়নি, তোমরা তাড়াতাড়ি মালা গাঁথো, তারপর আবার এগুলো নিয়ে আমায় হাটে যেতে হবে। নবারুণের মুখে কথাটা শুনে চম্পা এবং মালতী এবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। মালতীর হাতে খোঁচা লেগেছিল, সে ততক্ষণে জায়গাটা ধুয়ে নিয়েছে, নিজেকে শান্ত করে ফেলেছে। আর কোনো কথা হলো না। তিনজনে চুপচাপ মালা গাঁথতে লাগলো। তবে তিনজনেই কেমন যেন একটা গন্ধ অনুভব করতে পারল, একটা পচা পচা গন্ধ। তার সাথে বারবার নবারুণ আয়নার দিকে তাকিয়ে কি যেন একটা বোঝার চেষ্টা করছে। চম্পা দেখল নবারুণ বসেছে ঠিক জানালার কাছে। জানলার একটা পাল্লা খোলা আর অন্য একটা পাল্লা বন্ধ। জানলার বাইরে থক থক করছে গভীর অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই যেন কিছু একটা জানলার কাছে মাঝে মাঝে নড়ে উঠছে না। চম্পা সবই ভালো করে পিছনের দিকে দেখার জন্য নবারুণের দিকে তাকিয়েছে। হঠাৎই তার পিছনের জানলা থেকে কিছু একটা দেখতে পেয়ে সে বলে উঠল, আয়নার কাছে জানলার বাইরে ওটা কার হাত? চম্পার চিৎকারটা শুনে নবারুণ পিছনের দিকে ঘুরতে যাবে, ঠিক তখনই তার গোটা শরীর যেন পাথরের মতো ঠান্ডা হয়ে গেল। পিছনের ঘরের দরকার নেই, সামনের আয়নাতে অন্ধকারের মধ্যে সে দেখতে পাচ্ছে জানলার পাশে সত্যি সত্যি কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। সেই মূর্তিটা কিছুদিন আগেও সে দেখেছে। কোথায় দেখেছে সে বুঝতে পারছে না ঠিক। তার মুখটা দেখা যাচ্ছে না, তার হাত জানলার গরাদের ভিতর থেকে খানিকটা ঠুকে রয়েছে। হাতটা কালো, লম্বা লম্বা সাদা মুখ বাঁকিয়ে যেন ভিতর দিকে ঠুকে এসেছে। লোকটার মুখের মধ্যে যেটা দেখা যাচ্ছে তা হলো মাথার চুল। যেন একটা মানুষ জানলার কাছটায় পিছন দিক করে দাঁড়িয়ে আছে, আর তার মাথার চুলগুলো ঝুলছে সেইখানে। বাবা, ও বাবা, তুমি অমন করছো কেন? বাবা, ও বাবা। মালতীর কথায় সম্বিত ফিরে এলো নবারুণের। সে দেখতে পেল তার সামনে কতগুলো গাঁদা ফুল ছিঁড়ে টুকরো টুকরো করে আর মালাগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ফেলা রয়েছে। চম্পা আর মালতী ভয়ে বেশ খানিকটা দেওয়ালের দিকে সরে গিয়েছে। তার দিকে তাকাতেই চম্পা বলে উঠল, কি হয়েছিল তোমার? কখন থেকে তোমায় ডাকছি, শুনতে পাচ্ছ না? ওভাবে ফুলগুলো ছিঁড়ছো কেন? এত কষ্ট করে মালাটা গাঁথলে
আর তারপরে সেই মালাটাই। নবারুণ বুঝতে পারল না কি হয়েছে। সে কখন মালা গেঁথেছিল আর আর ফুলগুলো তো তার পাশেই ছিল। তাহলে এইসব কখন হলো? সে তো জানলার দিকে তাকিয়েছিল। কথাটা মনে পড়তেই আবার জানলার দিকে তাকালো সে। জানে সে লোকটা নেই। তারপরে চম্পার দিকে ঘুরে বলল, একটু আগে জানলার কাছে তুমি কার হাত দেখতে পেয়েছিলে? চম্পা যেন আকাশ থেকে পড়েছে, এমন ভাবে বলল, জানালার কাছে হাত? কিন্তু জানালার কাছে হাত কোথা থেকে দেখবে? কি হয়েছে বলো তো তোমার? ভালো করে দেখো, জানালার পাল্লা তো বন্ধ। নবারুণ আবার সেই দিকে তাকালো। সত্যিই তো, জানলার পাল্লা বন্ধ। পিছনে ঘুরে দুটো হাতে জানলার পাল্লা ছোঁয়াতেই দেখতে পেল সেগুলো বন্ধ। আর তাছাড়া এখন বাইরে অন্ধকার, জানলার পাল্লা খুলে রেখে হবেটাই বাকি। টিমটিম করে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোতে চম্পা এবং মালতী এর মধ্যে বেশ কয়েকটা মালা গেঁথে ফেলেছে। গাঁদা ফুল প্রায় অর্ধেক হয়ে এসেছে। যে বাকি ফুলগুলো পড়ে রয়েছে সেগুলো কাপড়ের মধ্যে রাখলো। সেগুলোকে কুচো ফুল হিসেবে চালিয়ে দেওয়া যাবে, আর বাকিটা পরে দেখা যাবে। আগে মালাগুলো গাঁথা হয়ে যাক। এই কথাটা ভেবেই মালা গাঁথার জন্য যেই সুতোটা তুলে নিয়ে একটা ফুল তার মধ্যে ঢুকিয়েছে, ঠিক সেই সময় আবার সেই পচা ভ্যাপসা গন্ধটা যেন নাকে এসে ধাক্কা দিল। নবারুণের মনে হলো পচা মাংসপিণ্ডর মধ্যে সুই গেঁথে ফেলেছে সে। তখনই গাঁদা ফুলের একটা প্রান্ত থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো নিচের দিকে। আর সেই রক্তের দিকে একভাবে তাকিয়ে থাকতে থাকতে নবারুণের মনে হলো কোথাও যেন কিছু একটা গন্ডগোল হচ্ছে। এমন কিছু একটা গন্ডগোল যেটা সে ধরতে পারছে না। টপাটপ সে মালা গেঁথে চলল, আর পচা ভ্যাপসা গন্ধটা ছড়িয়ে পড়তে লাগলো। আর তারই মধ্যে নবারুণ মালা গাঁথতে লাগলো। তারপরে নীলকণ্ঠ ফুল, জবা ফুল, দোপাটি ফুল সব একসাথে তার মধ্যে গাঁথতে লাগলো। মালতী অথবা চম্পা এই সময় রান্নাঘরে থাকে। সকালে রান্না সেরে ফেলে ফুলের মালা গাঁথা হয়। আর তারপরে ফুল নিয়ে কোনো রকমে নাকে মুখে দুটো পুঁজেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে নবারুণ। মালতী সেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। চম্পা নিজের মতো করে কাজ করছিল। এত লম্বা যে একটা মালা তৈরি করে ফেলেছে নবারুণ, সেটা খেয়ালই করেনি সে। কিন্তু কি আশ্চর্য, একটা সুতোর মধ্যে এতগুলো ফুল কেন? আরে কি করেছো তুমি? একটা সুতোর মধ্যে এত ফুল দিয়েছো কেন? চম্পা তার কথাটা শেষ করতে পারল না। নবারুণ মাথা তুলেছে। সূঁচটাকে দুটো হাতে শক্ত করে ধরে রেখেছে সে। নবারুণ আর সেই সূঁচের লক্ষ্য এখন নবারুণের খোলা বিস্ফারিত চোখের দিকে। তার চোখের মণিটাকে লক্ষ্য করে যেন সূচের প্রান্তটা সাপের মতো লিকলিক করছে। নবারুণের মুখে একটা অদ্ভুত হাসি, আর মুখটা হা করা। মুখের ভিতরে জিভটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। জিভের ওপরে থুতু জমেছে খানিকটা। দৃশ্যটা দেখেই চম্পার গাটা গুলিয়ে উঠল বটে, কিন্তু নবারুণ কি করছে এটা? সূচটাকে আস্তে আস্তে তার চোখের দিকে নিয়ে চলে যাচ্ছে সে। অপ্রকৃতিস্থ পাগলের মতো নবারুণের সেই চোখের দৃষ্টি আর সূচের মধ্যে দূরত্ব তখন 2 আঙুলের চেয়ে একটুও বেশি নয়। চম্পা চিৎকার করতে পারছে না। চিৎকার করতে গেলে যদি আচম্বিতে সূচটা তার চোখে ঢুকে যায়। ঠিক তখনই ঝপ করে ঘরের ভিতরের হ্যারিকেনটা নিভে গেল, আর সঙ্গে সঙ্গে চম্পা আর ঠিক থাকতে পারল না। প্রচন্ড একটা চিৎকার করে উঠতে গেল। আর ঠিক তখনই শুনতে পেল বাইরে থেকে নবারুণের গলার আওয়াজ। আরে কি হলো? ঘরটা অন্ধকার হয়ে গেল কেন? হ্যারিকেন নিভিয়ে ফেলেছো নাকি? দেখো দেখি। মালতী, তুই আমায় বললি তোর মা বাকিটুকু করে ফেলবে, আর তুই... বাইরে থেকে নবারুণের গলা শুনতে পেয়ে কেমন যেন চমকে গিয়ে চম্পা বাইরে দৌড়ে বেরোতে যাবে। ঠিক এমন সময়
একটা ব্যাপার লক্ষ্য করে সে থমকে দাঁড়ালো। মালাটা লম্বা মতো, মালাটা যেন সাপের মতো নবারুণের কাছ থেকে তার দিক পর্যন্ত চলে এসেছে। মালাটা যদি ঘরে থাকে তাহলে নবারুণ বাইরে গেল কি করে? সঙ্গে সঙ্গে সেই অন্ধকারের মধ্যে ছুটে বাইরে বেরিয়ে যায় চম্পা এবং দেখতে পায় মালার একপাশে মেঝের উপরেই হুমড়ি খেয়ে পড়ে রয়েছে নবারুণ। হাতের সূঁচটা একপাশে সরে রয়েছে, আর সূঁচের মাথায় লেগে রয়েছে সামান্য রক্ত। চম্পার বুকটা কেমন যেন থরাস থরাস করে ওঠে। ততক্ষণে মালতী পর্যন্ত ছুটে এসেছে। কোথাও একটা গন্ডগোল আছে, সে ধরতে পারছে না যেন। তাকে এমনভাবে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি গিয়ে দুজনেই তাকে তুলে ধরে। আর তখন দেখতে পায় নবারুণের গলার একপাশে ছোট্ট একটা ফুটো থেকে টপ টপ করে রক্ত বেরিয়ে আসছে, অর্থাৎ চোখের বদলে গলার মধ্যে গিয়ে বিঁধেছে সূঁচটা। চম্পা মালতীর দিকে তাকিয়ে বলল, তুই বাকি ফুলগুলো গেঁথে ফেল, তোর বাবার শরীরটা বোধহয় খারাপ করেছে, আমি দেখছি। প্রতিদিন সবার আগে আগেই নবারুণ বাড়ি থেকে বেরিয়ে পড়ত। আজ সোজা হাটে না গিয়ে সে গ্রামের মধ্যে থেকেই প্রথমে আসছে। তারপরে হাট ঘুরে পাশের গ্রাম নদীখালি হয়ে আবার ঘুরপথে বাড়ি ফিরবে। নবারুণের গ্রামের নাম শালডাঙ্গা। শালডাঙ্গার মাঠ পেরিয়ে বড় রাস্তা পেরিয়ে যে বাসের রাস্তা, সেটা দিয়েই অনেকটা এগিয়ে তারপর একটা রেল স্টেশন আছে। রোজ সকালে বেরোবার সময় বড় রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় নবারুণ অনেক দূর থেকে ট্রেনের শব্দ ভেসে আসতে শুনতে পায়। তখন মনে হয় অনেক কাছে, কিন্তু আসলে অনেক দূরে। আজ নবারুণ বেরোবার আগে ট্রেনটা চলে গেছে। সাইকেল চালাতে চালাতে নবারুণ বারবার ভাবছিল, এই ফুল তুলতে যাওয়ার পর থেকে কি যেন একটা হচ্ছে। এমন সময় পিছন দিক থেকে সাইকেলের বেল শুনতে পায়। পিছনে তাকিয়ে নবারুণ দেখল তাদের গ্রামেরই একজন, নাম যতীন, তার সঙ্গ নিয়েছে। আরে কি হলো যতীন? আরে এই সময় তুই কোথায় চলেছিস? আরে একটু হাটে যাব, ওখান থেকে শ্বশুর বাড়ি যাব। অনেকদিন যাওয়া হয় না, শ্বশুর মশাইয়ের শরীরও ভালো নেই, তাই আজ। তা তোর আজ এত দেরি হলো কেন? তুই তো রোজ আগে আগে যাস। আরে আজ তো অনেক মালা হয়েছে দেখছি। হ্যাঁ, অনেক মালাই হয়েছে। কাল একটু ফুল এনেছিলাম বেশি করে, আর তাই এগুলোতে গাঁথতে গিয়ে আজ একটু দেরি হয়ে গেল। ঠিক বলেছিস তুই, শেষ রাতে শরীরটা খুব একটা ভালো লাগছিল না। এই তোর গালের কাছে একটা আঙুলের ছাপ মতো মনে হচ্ছে, ওখানে কি করে লাগলো? যতীনের লক্ষ্য নবারুণের গালের সামান্য নিচে গলার কাছটায়, ঠিক যেখানটার কথা চম্পা সকালে বলেছিল সেইখানে। নবারুণ গলা তুলল। যতীন ভালো করে দেখে নিয়ে বলল, তবে কি ভুল দেখলাম? এইমাত্র যেন মনে হলো ওর গলার কাছে ওইখানটায় যেন আঙুলের চিহ্ন রয়েছে কয়েকটা, যেন কেউ ওই গলার উপরে ঠোঁটের কাছটা চেপে ধরেছিল। তাহলে কি আমি ভুল দেখলাম নাকি? যতীন বিড়বিড় করতে লাগলো, কিন্তু নবারুণের মনে হলো যতীন ভুল দেখেনি। চম্পাও তো দেখেছিল ব্যাপারটা। দুজনে একসঙ্গে একই ফুল দেখবে কি করে? আর তার চেয়ে বড় কথা, চম্পা দেখেছিল এই দিকে, অর্থাৎ ডান দিকে, আর যতীন দেখেছে বাঁ দিকে। এই ব্যাপারটাই আশ্চর্যের। কথা বলতে বলতে ওরা হাটের কাছাকাছি পর্যন্ত চলে এলো। যতীন অন্যদিকে চলে গেল, আর নবারুণ আরো খানিকটা এগিয়ে গেছে। সূর্য তখন পূব আকাশে সবেমাত্র মাথা তুলতে শুরু করেছে। লাল আভা চারপাশটায় ছড়িয়ে পড়েছে। এই সময় হাটের পাশে বেশ লোকজন থাকে। হাট বসে যায় অনেক আগেই। এখানে ওখানে ঘুরে কয়েকটা জায়গায় বিক্রি বাটা করে নবারুণ যাবে গ্রামের দিকে। হাটের কাছাকাছি এসেই একটা পথের বাঁকের কাছে সাইকেলটা থেকে নামলো সে। কি যেন একটা ভেবে পকেট থেকে একটা বিড়ির প্যাকেট বের করতে গেল।
আর ওটা বের করতে যাওয়ার সময় হঠাৎই তার হাতটা ঠেকলো একটা চটচটে জিনিসে। বের করতে গিয়ে নবারুণ দেখতে পেল আরে ছেঁড়া একটা ফুল এখানে কোত্থেকে এলো? তাছাড়া ফুলটার গা কেমন ভেজা ভেজা লাগছে, যেন পচে গেছে। কিন্তু ওটা কি রক্ত নাকি? নবারুণের মনে হলো তার হাতের উপরে থাকা ফুলটায় যেন রক্ত লেগে কেমন যেন থকথকে হয়ে গেছে। ফুলের একদিকটা ভালো আছে বটে, কিন্তু অন্য দিকটা যেন পচে রক্তের মতো লাল টকটকে হয়ে রয়েছে। এখান থেকে খানিকটা রক্ত এসে তার হাতে লেগেছে। ফুলটা হাত থেকে ছুঁড়ে সামনের দিকে ফেলে দিল সে। ঘাসের উপরে হাতটা মুছে নিল, তারপরে একটা বিড়ি ধরালো। আবার যখন সাইকেলটা নিয়ে ফিরে গেল তখন দেখলো ব্যাগের ভিতরে যেন গাঁদা ফুলের মালাগুলো উঁকি দিয়ে তার দিকেই দেখছে। এক মুহূর্তের জন্য চমকে উঠল নবারুণ। যেন মনে হলো গাঁদা ফুল নয়, গাঁদা ফুলের গা থেকে একটা করে চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। নিজের মনেই হেসে ফেলল নবারুণ। কি যে হচ্ছে রাত থেকে, যত সব উল্টো পাল্টা কাণ্ড করছে। ধুর, তাড়াতাড়ি গিয়ে মালাগুলো বিক্রি করে তারপরে ফিরে আসি। ভালো করে ঘুমাতে হবে, ঘুম না হওয়ার জন্যই এমন হচ্ছে। নবারুণ সাইকেলে সবেমাত্র প্যাডেল করে এগোতে শুরু করেছে। এমন সময় মনে হলো মাঠের দিকে ঠিক যেইখানে ফুলটা ফেলেছে ঠিক সেই দিকটায় জমির ওপরে কেউ দাঁড়িয়ে আছে। নবারুণ পিছনে ফিরল না, তবুও ব্যাপারটা মনে হলো তার। আরও খানিকটা সাইকেল চালিয়ে এগিয়ে গিয়ে কি মনে হতে কৌতূহল মেটাবার জন্য পিছন ফিরে তাকাতেই নবারুণ দেখতে পেল ঠিক যেন কেউ জমির মধ্যে থেকে দৌড়ে দৌড়ে ছুটে আসছে তারই দিকে। তাকে ভালো করে দেখা যাচ্ছে না, আর নবারুণ তাকানোর সঙ্গে সঙ্গে যেন দৌড়ে আসতে থাকা সেই ছায়ামূর্তিটা এক মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল হাওয়ায়। নবারুণের মনে হলো পূব আকাশ লালচে হয়ে থাকা সত্ত্বেও তার গোটা শরীর যেন আরো একবার থরথর করে কেঁপে উঠেছে। তোমার মনে হয় শরীর খারাপ, তোমার বাড়ি চলে যাওয়া দরকার। কথাটা শুনেই সম্বিত ফিরল নবারুণের। সাইকেলটা হাটের শেষের দিকে একপাশে গাছের কাছে হেলান দিয়ে রেখে বসেছিল সে। এখানেই সে বসে, বিক্রি বাটাও এখানে হয়, আর তারপরে এখান থেকেই বাড়ি যায়। লোকটার কথা শুনে মুখ তুলে দেখল লোকটাকে সে। এই লোকটা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে বলা ভুল, প্রায় প্রতিদিনই আসে। তার কাছ থেকে মালা নিয়ে যায়। তাকে দেখেই নবারুণ সামান্য হেসে বলল, না না, আসলে চোখটা লেগে এসেছিল মনে হয়, তার জন্য। কিন্তু লোকটা একভাবে নবারুণের দিকে তাকিয়ে আছে। নবারুণ লক্ষ্য করল না, তার দিকে নয়, লোকটা তাকিয়ে রয়েছে তার পাশে রাখা ব্যাগের ভিতর থেকে ঝুলিয়ে রাখা গাঁদা ফুলের মালাগুলোর দিকে। তারপরে সে বলল, গাঁদা ফুলের মালাগুলো তুমি কোথা থেকে এনেছো নবারুণ? কেন, আমি নিজের হাতে ওই মালা গেঁথেছি। দেখুন না, দেখুন কত সুন্দর ফুলের মালা হয়েছে। কটা দেবো আপনাকে? লোকটা যেন তীক্ষ্ণ চোখে তখনও সেই মালাগুলোর দিকেই তাকিয়ে রয়েছে। নবারুণ, তুমি বাড়ি চলে যাও, মালাগুলো তুমি নিয়ে যাও। আর শোনো, এতক্ষণ তুমি কি করছিলে জানো? নবারুণ কিছু বলতে পারল না। হঠাৎ করে উঠে দাঁড়াতেই তার কোলের উপর থেকে একটা ছিঁড়া মালা আর তার সঙ্গে কুটি কুটি হয়ে থাকা কতগুলো ফুল ঝরে পড়ল। এতক্ষণ পর নবারুণের মনে হলো তার মুখের ভিতরে যেন কিরকম রয়েছে। মুখের ভিতরে হাত দিতেই বুঝলো মুখের ভিতরে কুচো কুচো ফুল রয়েছে। আশ্চর্য, এসব কি করে হলো? দেখো নবারুণ, অন্য আর কেউ তোমায় দেখেনি। ব্যাপারটা ভালো হয়েছে। সবাই ভেবেছে হয়তো তুমি ঘুমাচ্ছ, তাই কিছু বলেনি। কিন্তু এতক্ষণ ধরে তুমি তোমারই হাতে তৈরি মালা চিবিয়ে চিবিয়ে ছিঁড়ছিলে। তোমার চোখ মুখের যে অবস্থা আমি দেখেছি, তা মোটেও ভালো নয়। তুমি এখনই বাড়ি চলে যাও।
নবারুণের মনে হলো লোকটা যেন কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু বলতে পারছে না। গাঁদা ফুলের মালাগুলোর দিকে আঙুল দেখিয়ে লোকটা আবার বলল, ওই গাঁদা ফুলগুলো সাধারণ কোনো ফুল নয় নবারুণ। তুমি যেখান থেকেই ওগুলো এনে থাকো না কেন, বড্ড ভুল হয়েছে। বাড়ি ফিরে ভালো কোনো তান্ত্রিক, সাধু কিংবা ওঝা থাকলে একবার তার কাছে দেখিয়ে নাও। নবারুণ আর কিছু বলার আগেই সেই লোকটা উঠে চলে গেল। বুঝতে পারছে না কি হচ্ছে। হঠাৎ করে সে ঘুমিয়েই বা পড়ল কখন, আর মালাটা এমন করে কুটি কুটি বা করতে গেল কেন সে? সঙ্গে সঙ্গেই সেই আয়নায় দেখা, তার ঘাড়ের উপরে বসে থাকতে দেখা সেই মূর্তিটার কথা মনে পড়তেই চমকে উঠল সে। তবে আজ তার বিক্রি হলো বেশ ভালো। কিছুক্ষণ পরে লোক জমতেই মালা প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেল। এমন টাঁসা ফুল আর সুন্দর মালা, তাও আবার এত কম দামে। অনেকেই কিনে নিয়ে গেল সেগুলো। এমনকি কুঁচো ফুলও খুব একটা পড়ে রইল না তার। তবে কি করে যেন একটা মালা ব্যাগের ভিতরে একদম নিচের দিকে থেকেই গিয়েছিল। ফেরার সময় অবাক হয়ে সেই দিকে তাকিয়ে নবারুণ দেখল মালাটায় সব রকম ফুল রয়েছে। গাঁদা, অপরাজিতা, জবা, টগর, এমনকি শিউলি ছাড়াও আরো দুটো অচেনা ফুল পর্যন্ত রয়েছে। আশ্চর্য, এই মালাটা আবার কে বানালো? এটা তো আমি বানাইনি। তাহলে নবারুণের ভালো লাগছিল না, খুব খিদে পেয়েছিল। কেন জানি আজ একটু বেশি খিদে পেয়েছে তার। তাড়াতাড়ি হাটের পাশের একটা ছোট্ট দোকান থেকে রুটি আর তরকারি কিনে অনেকটা করে খেলো সে। তারপরে সেখান থেকে বেরিয়ে হাটের কাছে ঘুরে তরি তরকারি এবং আনাজপাতি কিনে নিয়ে গিয়ে বাড়ির পথে ফিরে এলো। তখন প্রায় 10টা মতো বাজছে। বাড়িতে এসে সমস্ত জিনিসপত্র নামিয়ে রাখল সে। সেই মালাটাকে কিন্তু সে আর খুঁজে পেল না, অথচ সে নিজেও কোথাও নামায়নি, ব্যাগের ভিতরেই ছিল। চম্পা বলল, সকালে কি হয়েছিল বলো তো? তোমাকে কতবার বলেছি ওই ভাঙা বাড়ির বাগানে ফুল তুলতে যাবে না। হয় তুমি গাঁদা ফুল কিনে এনো, তারপরে মালা বানিও। পয়সা আমাদের কম হলেও হবে, কিন্তু ওই ভাঙা বাড়ির হাওয়া বাতাস খুবই খারাপ। অন্যদিন হলে নবারুণ হেসে সে কথার উত্তর দেয়, কিন্তু আজ পারল না। মুখে কোনো কথাই বলল না। মালতী স্নান করতে গিয়েছিল, একটু পরে আসবে। ব্যাপারটা বুঝতে পেরে নবারুণ আস্তে আস্তে বলল, আজকে হাটের কাছে ঘুমিয়ে পড়েছিলাম বুঝলে। আর একটা লোক এসেছিল, বলল আমি নাকি মালা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম। কিন্তু আমি মালা চেবাতে যাব কেন? চম্পার বুকের ভিতরটা ধক করে উঠল। মনে পড়ে গেল ঘরের মধ্যে অন্ধকারে বসে মাথা নিচু করে ছুঁচটা নিজের চোখের সামনে রেখে চুপ করে বসেছিল নবারুণ। কথাটা মাথা থেকে সরিয়ে এসে বলল, আরে ওসব কেউ মস্করা করে বলেছে হয়তো। তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো, তোমায় খেতে দিচ্ছি তারপর। হ্যাঁ, বড্ড খিদে পেয়েছে আজ। আজ আসার সময় একটু মাংস এনেছি বুঝলে। মাংসটাই রান্না করো, যাও যাও, ওটা একটু ধুয়ে টুয়ে রাখো। নবারুণ হাত মুখ ধুতে চলে গেল, আর সেখানেই একটা বাটিতে করে কাঁচা মাংস নিয়ে গিয়ে রাখল চম্পা। তারপরে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। নবারুণের হাত মুখ ধোয়া হলে কলতলার কাছে সে মাংসগুলো ধোবে। কল বলতে চাপা কল। মালতী স্নান করতে গিয়েছিল নদীতে। হাত মুখ ধুয়ে উঠে আসতে যাবে নবারুণ, এমন সময় তার মনে হলো ওই বাটি ঢাকা কাঁচা মাংসটা যেন তাকে হঠাৎ করে আকর্ষিত করে তুলেছে। ধুর, কি যে করছে! এখন ওই বাটির তলায় মাংস ছাড়া তো আর কিছুই নেই। তাহলে একটা ভালো গন্ধ আসছে বলে মনে হচ্ছে। নবারুণ বিড়বিড় করতে করতে বাটির দিকে এগিয়ে গেল। ঢাকাটা খুলতেই নবারুণের মনে হলো ওটা কাঁচা মাংস নয়, রান্না করা মাংস। গরম ঝোলের মধ্যে থাকা মাংসগুলো তেল চুপচুপে হয়ে যেন তার দিকেই তাকিয়ে রয়েছে। সে এক হাতে মাংসের টুকরোগুলো তুলে নিয়ে চোখের সামনে আনতেই দেখতে পেল এটা একটা মুরগির ঠ্যাঙের টুকরো। তার জিভটা একবার শুরুত করে ঠোঁটের উপরে বুলিয়ে নিল সে।
মাংসটা সে মুখের ভিতরে ঠুকিয়ে চিবোতে শুরু করলো। কখন যে অমনভাবে মাংসটা খেতে খেতে প্রায় বাটির অর্ধেকটাই খেয়ে ফেলেছে সে, তার খেয়ালও ছিল না। চম্পা রান্নাঘর থেকে বেরিয়ে কলতলায় যখন মাংস ধুতে গেল তখন দেখতে পেল বাটিটা খালি। অর্ধেকের বেশি মাংসই নেই সেখানে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সব। চিৎকার শুনে ছুটে আসে নবারুণ। ততক্ষণে দিঘির কাছ থেকে স্নান সেরে মালতী ফিরে এসেছে। সব শুনে মালতী বলল, মাংসর বাটিটা এমনভাবে ফাঁকা রেখে তুমি চলে গেছো? নিশ্চয়ই কুকুর বেড়াল কিছু একটা ঢুকেছিল, তারাই এমনটা করেছে। কিন্তু তোর বাবা তো কলতলায় ছিল, আমি তার জন্যই তো এখানে রেখে গিয়েছিলাম। তুমি যে ঘরে চলে গেছো সে কথা তো আমায় বলবে। নবারুণ যেন কিছুই মনে করতে পারছিল না, তবুও সে আমতা আমতা করে বলল, যা হয়েছে থাক, সন্ধ্যাবেলায় তোমায় আবার মাংস এনে দেবো, চিন্তা করো না। দুপুরের দিকে নবারুণ ঘুমাচ্ছে। মালতী আর চম্পা পাশের ঘরে শুয়েছে। নবারুণের ঘুমটা ভাঙল একেবারে বিকেলের দিকে। তখন আকাশটা কালো হয়ে এসেছিল। বিছানা থেকে উঠে নবারুণ চোখ ডলতে ডলতে নিচে নামতে যাবে, এমন সময় দেখতে পেল বিছানার নিচে মাটির উপরে যেখানে বিছানাটা একদম শেষ হয়েছে ঠিক সেইখানে একটা মাথা, অর্থাৎ বিছানার তলায় শুয়ে কেউ একজন মাথা বের করে তারই মতো ঝুঁকে তার দিকেই তাকিয়ে রয়েছে। ঘুম চোখে প্রথমে সে কিছুই বুঝতে পারল না, কিন্তু একটু পরে পাটা নামাতে গিয়ে ব্যাপারটা ধরতে পেরেই নবারুণের গোটা শরীর ভয়ে শিরশির করে উঠল। একটা চিৎকার তার গলা পর্যন্ত এসে থমকে গেল। কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগেই দরজার কাছে একটা শব্দ শুনে সে তাকিয়ে দেখল দরজার কাছে কখন যেন মালতী এসে দাঁড়িয়েছে, আর একভাবে তাকিয়ে আছে ঘরের মধ্যে। আধো অন্ধকারে চুপ করে বসে থাকা নবারুণের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় সে বলল, বাবা, তুমি নিচের দিকে ঝুঁকে অমনভাবে কি করছো? নবারুণ মাথা তুলল, আর এই মাথা তুলতে গিয়ে বুঝতে পারল সে প্রায় গোটা শরীরটাকে ঝুঁকিয়ে একেবারে বিছানার তলা পর্যন্ত নিয়ে গিয়েছিল। আর একটু নামলেই হয়তো তার শরীরটা উল্টে পড়তো বিছানা থেকে নিচে। কিছু না, বিছানার তলায় কে যেন আছে। একটা আলো নিয়ে আয় তো, তাড়াতাড়ি নিয়ে আয়। মালতী অবাক হয়ে রান্নাঘরে চলে গেল আলো আনতে। ঠিক তখনই নবারুণের মনে হলো বিছানার তলায় বসে বসে কেউ যেন তার দিকে তাকিয়ে হেসে চলেছে। নবারুণের যেন ঘাম দিয়ে জ্বর আসছিল। কি হচ্ছে তার সাথে এটা? ওই বাগানটা, ওই ভাঙা বাড়ির বাগানে গিয়ে অত ফুল তোলার পর থেকে এমনটা হচ্ছে তার সাথে। তার মনে হচ্ছিল চিৎকার করে ছুটে যায় দরজার বাইরের থেকে, কিন্তু নিচে লাফিয়ে পড়লে যে বিছানার তলা থেকে কেউ তার পা টেনে ধরবে, এই ব্যাপারটা তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। মালতী যখন আলো নিয়ে এলো তখন কিন্তু ঘরের ভিতরটা আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছিল। একরকম ছাপিয়ে না পড়ে বরং আলোটা নিয়ে বিছানার চারপাশটা তাকিয়ে দেখল নবারুণ। না না, কেউ কোথাও নেই। এতক্ষণ সে ভুল ভাবছে। মনটাকে শান্ত করে উপরের দিকে উঠতে যাবে এমন সময় নবারুণের মনে হলো তার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গেছে। কোথায় তার হাতে হ্যারিকেন, কোথায় ঘরের ভিতরের আলো? অন্ধকারের মধ্যে সে কখন যেন ঢুকে পড়েছে বিছানার তলায়। আলো তো এই ঘরের ভিতরে কোথাও নেই। অন্ধকারটা বিছানার তলায় যেন আরো খুটখুট করছে। ঠিক তখনই নবারুণের মনে হলো বিছানার তলায় একদম শেষের দিকে দুটো সাদা চোখ যেন তার দিকেই তাকিয়ে খিলখিল করে হেসে চলেছে। নবারুণ বোধহয় জ্ঞান হারিয়ে ফেলত। ঠিক তখনই বন্ধ দরজার বাইরে থেকে দরজায় ধাক্কা পড়ে, আর শোনা যায় মালতীর গলা, বাবা, বাবা এবার উঠে পড়ো, সন্ধে হয়ে গেছে তো। নবারুণের মনে পড়ে যায় সে দরজা বন্ধ করে শুয়েছিল,
কিন্তু কতক্ষণ? সেদিন সন্ধ্যার দিকে নবারুণ না গেলেও হাটের দিকে যাওয়া একজন লোককে দিয়ে খানিকটা মাংস সে আনিয়ে দিল চম্পাকে। চম্পা সকালের অমন ঘটনার জন্য মাংসটা রান্নাঘরে রেখেছিল। পাশে জলের বালতি আছে, একটু পরে সে মাংসটা ধোবে। চম্পা মাংস ধুতে এসেই রান্নাঘরের শেষ প্রান্তে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। দুটো পা ছড়িয়ে মাংসের বাটির সামনে হাত দিয়ে কাঁচা মাংস হাড় সমেত কর্মর করে চিবিয়ে চিবিয়ে খেয়ে চলেছে নবারুণ। আর তার সঙ্গে যেন মাঝে মাঝে খিলখিল করে হেসে চলেছে। চম্পার বুকের ভিতরটা ধক করে উঠল। না, আজ সকালেই যে সন্দেহটা করেছিল, আর এখন দেখা যাচ্ছে সেই সন্দেহটাই সত্যি। এমন রাতের বেলা খোলা আকাশের নিচে কাঁচা মাংস যে খেতে পারে, সে মানুষ হতে পারে না। আর হলেও তার মধ্যে অন্য কিছু ভর করেছে। এখন রান্নাঘরের কাছে বসে এমনভাবে যে মাংস খাচ্ছে, সেটা কিছুতেই নবারুণ হতে পারে না। মালতী ছুটে এসেছিল। চম্পা ততক্ষণে গ্রামের লোক জড়ো করে ফেলেছে। ও একজন শক্ত সামর্থ্য লোকজন এগিয়ে সে যখন নবারুণকে তুলে ধরল, তখন নবারুণ যেন কিছুই বুঝতে পারছে না। অবাক চোখে সবার দিকে তাকিয়ে রয়েছে। রক্ত মাংস গড়িয়ে পড়ছে তার ঠোঁটের দুপাশ দিয়ে। আর কি হলো? তোমরা আমায় নিয়ে যাচ্ছ কেন? আমি মাংস খাচ্ছিলাম, মানে কি হলো কি? তোমরা আমায় নিয়ে যাচ্ছ কেন? যারা তাকে ধরেছিল তারা কোনো কথা বলল না। শক্ত দড়ি দিয়ে নবারুণকে উঠোনের একপাশে থাকা গাছের সঙ্গে যখন বেঁধে দেওয়া হলো, তখন নবারুণ প্রথমবার হেসে উঠল। আর সেই অদ্ভুত হাসির সঙ্গে সঙ্গে তার চোখ দুটো কেমন যেন ভয়ানক হয়ে গেল। চম্পা আর মালতী মুখে কাপড় চাপা দিয়ে উঠোনের কাছে এসে দাঁড়িয়ে রইল। গ্রামের প্রায় সব লোক জড়ো হয়েছে। তাদের মধ্যে কে একজন পাশের গ্রামের নিতাই ওঝাকে খবর দিয়েছিল। নিতাই ওঝা উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের সঙ্গে বাঁধন দেয়া নবারুণ চিৎকার করে উঠল, খবরদার, খবরদার বলছি, ওকে এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, কাউকে না। নবারুণের মুখ থেকে যখন বেরিয়ে আসছে অন্য কারোর এক অদ্ভুত হিংস্র গলা, তখন নিতাই ওঝা ভেতরে ঢুকে নবারুণের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আবার এসেছিস তুই? আবার এসেছিস? তোকে বলেছিলাম না আশেপাশের গ্রামেও যেন তোকে না দেখি। চলে যা তুই এখান থেকে, চলে যা। আমি যাব না, আমি কোথাও যাব না। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। ও আমায় দেখেছে শেষ রাতের বেলা, ও আমার গায়ে আলো ফেলেছে। ওকে ছেড়ে আমি যাব না কোথাও। নিতাই চমকে উঠল। উঠোনের একপাশে দাঁড়িয়ে থাকা চম্পা আর মালতীকে সমস্ত কথাটা বলতেই তারা সবকিছু অল্প কথায় শুনিয়ে দিল। ও, তার মানে ভাঙা বাড়িতে বাগানের কাছে তুই আস্তানা গেড়েছিলি, কিন্তু ওকে ধরতে গেলি কেন? তোর গায়ে আলো ফেলেছিল বলে? বেটা প্রতিদিন রাতে ওইখানে যায়, প্রতিদিন শেষ রাতে আমাদের সময় সূর্য ওঠার আগে পর্যন্ত আমরা ওখানে থাকি। আর ওই বেটা আমাদের তোয়াক্কা না করে ওখানে ঘুরে বেড়ায়। কাল তাও একবার ওকে ভয় দেখিয়েছিলাম, কিন্তু কিছুতেই ভয় পেল না। গাছের ফুল তুলতে লাগলো। হ্যাঁ, তখনই ঠিক করেছি ওকে শাস্তি দেব এবারে। হ্যাঁ, আর তারপরে অনেক শাস্তি হয়েছে, অনেক কিছু করেছিস, এইবার চলে যা। ওর শরীর ছেড়ে চলে যা বলছি। যাব না, যাব না। একবার যখন ওর শরীরে ঢুকেছি, ওকে ছেড়ে আমি এখান থেকে কোথাও যাব না। নিতাই গর্জে উঠল। চারপাশের গ্রামের লোকেরা আলো হাতে যারা এসেছিল, তাদের সবাইকে আলো নেভিয়ে ফেলতে বলল নিতাই ওঝা। তারপরে একমাত্র মশালের আলো ঠিক ঠিক করে চলতে লাগলো উঠোনের ঠিক মাঝখানে, একেবারে নবারুণকে যেখানে বাঁধা হয়েছে তার সামনে। বাকি পুরুষ মহিলা সকলে ভয়ার্ত চোখে তাকিয়ে দেখল নিতাইয়ের কার্যকলাপ। নিতাই হাতে কি যেন একটা নিয়ে বিড়বিড় করে সেটি আগুনে ছুঁড়ে দিল আর ছুঁড়ল নবারুণের গায়ে।
কাটা ছাগলের মতো নবারুণ যেন চিৎকার করতে লাগলো, আর তার সঙ্গে সঙ্গেই তার হাঁ করা মুখের ভিতর থেকে বেরিয়ে এসে ছিটকে পড়তে লাগলো কাঁচা মাংস, গাঁদা ফুলের টুকরো, আরো কত কিছু। চারপাশে একটা অদ্ভুত দুর্গন্ধে ভরে গেল। নবারুণের দুটো চোখ তখন উল্টে গেছে, আর তার পরনের সেই খাটো করে পরা ধুতিটা আর সাদা ফতুয়াটা যেন মাটি আর ঘামে কালচে হয়ে গিয়েছে। উঠোনের একপাশে দাঁড়িয়ে থাকা মালতী কান্না ভেজা গলায় বলল, বারবার আমি বলতাম রাতের বেলা এমন ভাবে ফুল তুলতে না যেতে, কিন্তু আমার কথা কখনো শুনতো না। আমায় বলতো ওভাবে গেলে নাকি হাওয়া বাতাস লাগে না, অথচ নিজে কখনো। কতবার বলেছি মালা গেথে মালা বিক্রি করার কাজ ছেড়ে দাও, অন্য কাজ করো, কিন্তু আমার কথা শুনলে তো রাতের বেলা না বেরোতে হতো, আর না এমনভাবে ভূতের খপ্পরে পড়তে হতো। কাল রাতেই আমার সন্দেহ হয়েছিল, যখন দেখলাম ওই সূচটাকে নিজের চোখে ঢোকাবার চেষ্টা করছিল, তখনই কি যেন একটা মনে হয়েছিল আমার। মালতী অবাক হয়ে তাকালো চম্পার দিকে। চম্পার গলা কাঁপছে। মালতী বলল, তার মানে আমি ঠিকই দেখেছিলাম মা, বাড়িতে ঢোকার সময় বাবার কাঁধের ওপর যেন কেউ একটা বসেছিল বলে মনে হয়েছিল এক মুহূর্তের জন্য। তাহলে সেটা সত্যিই ছিল। কালকে রাতেও যদি আমরা সবকিছু বুঝতে পারতাম তাহলে। আজ দুপুরে যখন কলতলায় মাংস রেখে যাই, তখন তোর বাবা সেখানে ছিল। আমি রান্নাঘরে কি যেন করছিলাম, তোর বাবার অনেকক্ষণ ধরে সারা শব্দ না শুনে রান্নাঘরের জানালার কাছে এসে দেখি কলতলায় বসে তোর বাবা কি যেন করছে। একবার ভাবলাম ডাক দিই, কিন্তু পরে ভাবলাম কোনো কাজ করছে। এখন তো মনে হয় ওই সকালের বাটিতে ছড়িয়ে থাকা মাংসগুলো তোর বাবাই কলতলায় বসে বসে খেয়েছে। আশপাশের সকলে স্তম্ভিত হয়ে গেল। নবারুণ এমনিতে ভালো ছেলে, আর তার এমন অবস্থায় সকলে যেমন ভয় পেয়েছে তেমন দুঃখও পেল। এদিকে নবারুণের মধ্যে থাকা রাঘব চিৎকার করে বলতে লাগলো, আমি যাব না, আমি যাব না, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। জোর করলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। হ্যাঁ, ওকেও আমার সঙ্গে নিয়ে যাব, ওর ঘাড় মোটকে। যেমন ঘাড় ভেঙে আমায় মরতে হয়েছিল ঠিক তেমন ভাবে। নিতাই রাঘবকে চেনে। এর আগে এক গ্রামে তাকে সেই দাঁড়িয়েছিল। রাঘবকে সে বলল, যত রাতই হোক না কেন, তোকে আমি ওর ভেতর থেকে বার করেই ছাড়বো। তার জন্য আমার যা করতে হয় করব। তোরা কেউ একটা ঝাঁটা এনে দে আমায়। ঝাঁটা আসতেই কিন্তু রাঘব কেমন যেন চমকে উঠল। বাঁধা অবস্থায় সে নিজেকে খোলার চেষ্টা করতে লাগলো। মন্ত্র পড়ে সেই ঝাঁটায় কি সমস্ত ছুঁয়ে এবং আরেকবার ঝাঁটাটাকে আগুনে ছুঁয়ে নিয়ে নবারুণের গায়ের উপরে সপাং সপাং করে চালাতে লাগলো নিতাই। আর নবারুণ চিৎকার করতে করতে বলতে লাগলো, এবার বল বল, তুই কি যাবি না আমি আরো কিছু করব? যাবো 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 বলেছি যখন, ঠিক এখান থেকে যাবো। তবে ওকে বলে দিস ওই ভাঙা বাড়ির বাগানে যেন আর কোনোদিনও ফুল তুলতে না যায়। এইবার ধরলে কিন্তু ওইখানে ঘাড় মোটকে মেরে রাখবো, আমার মতো, যেমন ভাবে আমায় মরতে হয়েছিল। নিতাই কিছু বলল না। ঝাঁটা নামিয়ে রেখে নবারুণের বাঁধন খুলে দিল। তবে তার আগে মন্ত্র পড়ে কি যেন ছড়িয়ে দিল তার গায়ে। অবাক হয়ে সবাই দেখল নবারুণের মুখটা হাঁ হয়ে গেছে, আর সেই মুখের ভিতরে থাকা কালো একটা ধোঁয়া যেন বেরিয়ে এসে আকাশে মিশতে মিশতে একপাশে সরে গেল। যে গাছের সঙ্গে বাঁধা ছিল নবারুণ, সেই গাছের একটা ডাল অজান্তেই যেন ভেঙে পড়ল। নিতাই ঝাঁটা মাটিতে রেখে দুহাত জড়ো করে বলল, আর চিন্তা করতে হবে না, তবে মনে রেখো শেষ রাত্রের সময় কিন্তু হাওয়া বাতাসেরই সময়। ওই সময় বাইরে গেলে তখন কিন্তু বিপদ হতে পারে। নবারুণ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তাকে তুলে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দেওয়া হলো।
প্রায় 3 দিন ওষুধপত্র খাওয়ানোর পরে নবারুণ খানিকটা সুস্থ হলো। তবে এরপর থেকে সে আর কোনোদিনও সেই গাঁদা ফুল তোলার জন্য ভাঙা বাড়ির বাগানে যায়নি। সে হাট থেকে ফুল কিনে আনত এবং তাতেই মালা তৈরি করে তাই বিক্রি করত। তবে ধীরে ধীরে ফুলের ব্যবসা ছেড়ে সে অন্য ব্যবসা শুরু করেছিল। তার বারবার মনে পড়ে যেত সেই দিনের কথা, আয়নায় দেখা সেই ছায়া মূর্তিটার কথা। একদিন অনেক রাত্রের দিকে নবারুণের মনে হলো, অনেকদিন তো হয়ে গেল, মনে হয় আর কিছু হবে না। আবার একবার যাই না, গিয়েই দেখে আসি। আমার মনে হয় ওই ডাকবের ভূতটা আমায় অন্য কোথাও থেকে ধরেছিল। সেদিন বাড়িতে কেউ ছিল না। চম্পা এবং মালতী এক আত্মীয়ের বাড়িতে কি একটা অনুষ্ঠান উপলক্ষে গিয়েছিল। রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে নবারুণ হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো সেই ভাঙা বাড়ির বাগানের কাছে। তখন শেষ রাত্রের সময়, অন্ধকার রয়েছে, সাথে চাঁদের আলো অল্প অল্প রয়েছে, তাই টর্চের প্রয়োজন নেই। বাগান দিয়ে ভিতরে ঢুকলো সে। নবারুণের মনে হয়, বাহ, অনেকদিন পরে সেখানে এসে বেশ ভালোই লাগছে তার। গাঁদা ফুলগুলো যেন তার দিকেই তাকিয়ে রয়েছে। এগিয়ে গিয়ে একটা গাঁদা ফুল ছেঁড়ার জন্য সে যেই মাত্র নিচু হয়েছে, অমনি পিছনের দিকে তাকিয়ে কার যেন উপস্থিতি বুঝতে পারল সে। হঠাৎ দাঁড়াতে যাবে এমন সময় তার মনে হলো কালো ছায়াটা তার মতো ঝুঁকে তার পিঠের উপরে এসে পড়েছে। আর নবারুণের কানের কাছে কে যেন বলল, আমি ঠিক জানতাম তুই আসবি, আর তোর জন্যই তো আমি এখানে অপেক্ষা করছিলাম। এখন তুইও আমার সাথে এখানে থাকবি, এখানে। অদ্ভুত এবং ভয়ঙ্কর কণ্ঠস্বরটা শোনার সঙ্গে সঙ্গে নবারুণ পিছন দিকে তাকালো। দেখতে পেল সেই সাদা ফ্যাকাশে দুটো চোখ, মুখটা হাঁ করা, মুখের ভিতর থেকে দাঁতগুলো ছকছক করে উঠেছে। কালো সেই মূর্তির লম্বা লম্বা নখগুলো যেন ছুরির ফলার মতো। নবারুণ চিৎকার করে পিছন দিকে ছুটে যেতেই গাঁদা ফুল গাছগুলোর ওপরে বাঁধা পেয়ে সে হুড়মুড় করে গিয়ে পড়ল ভিতরে। চিৎকার করে উঠল সে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন আমি এই এর বাগানে আসবো না, এই রাতের বেলাতে আসবো না আমি। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তোকে যে আসতেই হতো। ওই পাঁচিলের ওপর কে বসেছিল তাকে দেখবি না? ওই যে ওই দেখ, ওই দেখ। নবারুণ মন্ত্রমুগ্ধের মতো তাকালো সামনের সেই ভাঙা 5 ইঞ্চি পাঁচিলটার দিকে। সেদিকে তাকাতেই নবারুণ দেখতে পেল পাঁচিলের উপরে এখনো কে যেন বসে রয়েছে। ওটা কে? নবারুণের মনের মধ্যে প্রশ্ন এসে উপস্থিত হলো। ঠিক তখনই সে অনুভব করলো তার গলা আর ঘাড়ের মাঝখানে থুতনির কাছটায় দুপাশ থেকে ঠান্ডা লোহার মতো শক্ত হাত রেখেছে কে যেন। মনে পড়ে গেল যতীন এবং তার বউ চম্পা তার 2 গালের কাছে ঠিক যেখানে আঙুলের চিহ্ন দেখতে পেয়েছিল সেইখানেই হাত পড়েছে। কানের কাছে ফিসফিস করে সেই অদ্ভুত গলাটা বলছে, তোর যে এখানে মৃত্যু রয়েছে, তাই তোকে আবার এখানে আসতে হতো। আজকেই তোর শেষ দিন। কথাটা শেষ না হতেই নবারুণ অনুভব করল তার পিঠের ওপরে কে যেন বসে আছে, আর 2 শক্ত হাত তার থুতনি আর ঘাড়ের কাছটা চেপে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে চলেছে পিছনের দিকে। পরদিন সকালে গ্রামের লোকজন নবারুণের মৃতদেহটা খুঁজে পেয়েছিল সেই ভাঙা বাড়ির গাঁদা ফুলের জঙ্গলের মাঝখানে। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো,
নবারুণ কতদিন ধরে ওষুধ খাওয়ার পর সুস্থ হয়েছিল? সঠিক উত্তর দাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচেই আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। লাল চেলির আতঙ্ক এই গল্পের সঠিক উত্তর দাতাদের যাদের নাম বলা বাকি ছিল তাদের নাম হলো সিঙ্গুর থেকে বলেছেন শুভদীপ দুলে, মঙ্গল সাঁতরা, সৌভিক রাউত, প্রোপাইটার অসীম বেরা ও কার্তিক মাইতি। হাওড়া আন্দুল থেকে লিজা মণ্ডল ও তার স্বামী বিশাল পাত্র। গোবরডাঙ্গা থেকে উজ্জ্বল বৈদ্য এবং কলকাতা মিটিয়া বুরুজ থেকে বলেছেন আফ্রিদি মোল্লা। গ্রামের সেই ভেতরের মাঠটা এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর দাতাদের নাম হলো হাওড়া বড়গাছিয়া থেকে বলেছেন পূজা যাদব, গঙ্গা যাদব, দীপালি ঘোষ ও নিধি ঘোষ। মদনপুর থেকে বলেছেন রত্না সরকার ও বাবু। হায়দ্রাবাদ থেকে বলেছেন অয়ন বেরা। নদিয়ার বেথুয়া ডহরি থেকে বিপদ দাস, গীতা দাস ও তাদের ছেলে রক্তিম দাস। দত্তপুকুর থেকে শ্রুতি চৌধুরী। ব্যাঙ্গালোর থেকে সুরজিৎ দাস। বারাসাত থেকে রিমি দাস মল্লিক। রাশিয়া থেকে রাকেশ বারোই, সঞ্জয় সরকার ও রাজু দা। মুম্বাই থেকে শর্মিলা বেগম ও সাবির আলী। বালিগঞ্জ কসবা থেকে সুদীপ হালদার ও নন্দিনী হালদার। মধ্যমগ্রাম থেকে সমীর সরকার। গঙ্গাপুর KLCO থেকে হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল ও সুষমা মণ্ডল। মালবাজার থেকে বলেছেন রাধারানী বিষ্ণু। কটক থেকে সরোজিনী, দিব্যাংশী, নয়নিকা ও গাবান। সবং থেকে শুভঙ্কর দাস। হুগলি বেগমপুর থেকে শেখ রনি খান। ব্যারাকপুর খালপাড় থেকে রূপা মণ্ডল, বিকাশ মণ্ডল ও সোমনাথ মণ্ডল। পশ্চিম মেদিনীপুর থেকে গোপাল নাইক। বারাসাত থেকে সুমন কর্মকার ও মীনা মণ্ডল কর্মকার। গোবরডাঙ্গা থেকে উজ্জ্বল বৈদ্য। সিঙ্গুর থেকে বলেছেন শুভদীপ দুলে, মঙ্গল সাঁতরা, সৌভিক রাউত, প্রোপাইটার অসীম বেরা ও কার্তিক মাইতি। নিউটাউন অরবিন্দ পল্লী থেকে স্বপ্ন পাত্র। হাড়োয়া থেকে আজমিরা। দিল্লি চাঁদনি চক থেকে দীপ পোড়েল ও মন্টু ঘড়ুই। হাবড়া থেকে মৃণালিনী সরকার। হাওড়া আন্দুল থেকে লিজা মণ্ডল ও তার স্বামী বিশাল পাত্র। হুগলি ডানকুনি থেকে ইন্দ্রজিৎ সামন্ত। হাওড়া মুন্সিরহাট থেকে মিশবা। হাওড়া উলুবেড়িয়া থেকে মৃত্যুঞ্জয় প্রামাণিক এবং মালদা থেকে বলেছেন সাহেব ও আরফি। এছাড়াও যাদের নাম বলা বাকি রয়ে গেল তাদের নাম পরবর্তী গল্পে আবার ঘোষণা করা হবে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।